হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমরা কি করব, উদস্থিতিবিদ্যায় অলরেডি আমরা ধরো যারা পড়েছি আর কি, হ্যাঁ, তাদের জন্য এটা মানে কি, কোন কোন ফর্মুলাগুলো মনে রাখলে আমরা নিউমেরিক্যালকে অতি সহজে সলভ করতে পারবো। নাম্বার টু হচ্ছে কিভাবে আমরা মনে রাখবো, মানে স্টেপ বাই স্টেপ যে সমস্ত ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোকে কিভাবে আমরা মনে রাখবো, হ্যাঁ, এবং সেগুলোর অ্যাপ্লিকেশন কী হবে, অ্যাপ্লিকেশনও দেখাবো এবং তার প্রসেসটাও দেখাবো। যেমন এই উদস্থিতিবিদ্যা পড়তে গেলে আমরা যেটা ক্লাস হয়তো 8 থেকে হয়তো তোমরা পড়ে আসছো, ফার্স্ট যে জিনিসটা জানতে হয়, এক নম্বরে হচ্ছে ঘনত্ব ব্যাপারটা। ঘনত্ব, ডেনসিটি। এই ডেনসিটি বা ঘনত্ব জিনিসটা কি না, একক আয়তনের ভর, অর্থাৎ ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। এখানে কি থাকে ভর, এখানে কি থাকে আয়তন। অর্থাৎ যদি আমরা সিম্বলে লিখি ডি সমান, বা তুমি রো দিতে পারো, অনেক ক্ষেত্রে আমরা এরকম ভাবে দিই, রো সাইন দিই, স্মল ডি দিই, সমান হবে এম বাই ভি। এটা ডি সমান এম বাই ভি। এই ঘনত্বরেই, এটা হচ্ছে ঘনত্ব হলো পদার্থের। এখন এই ঘনত্বটা কোনো বস্তুর সাপেক্ষে যখন আমরা মেজারমেন্ট করি, তখন আরেকটা যে টার্ম আছে সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, বা রিলেটিভ ডেনসিটি বলা হয়। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, গুরুত্ব সমান হচ্ছে পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব। এবার যদি 4 ডিগ্রি হয় তার ক্ষেত্রে সিজিএস 1 হয়, আর না হলে হচ্ছে তোমার 1000 পাই, তো আমরা জলের ঘনত্ব করে দিলাম। 4 ডিগ্রিতে সর্বাধিক থাকে, ক্লিয়ার? 4 ডিগ্রিতে 1 থাকে, 4 ডিগ্রি যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু জলের ঘনত্ব পরিবর্তন হবে, হয়েছে? 4 এর থেকে যদি কম হয় তাহলেও কমে যায়, আর 4 এর থেকে বেশি হলেও কম হয়। 4 এ হচ্ছে সর্বাধিক 1 থাকে। তার মানে দেখো, আপেক্ষিক গুরুত্বকে সাধারণত আমরা এস দ্বারা ডিনোটেট করি, পদার্থের ঘনত্বকে তুমি সিগমা দ্বারা ইন জেনারেল, আর জলের ঘনত্বকে সাধারণত আমরা রো, জল বা যে কোনো তরলের। তাহলে এস ইকুয়াল টু কি, সিগমা ডিভাইডেড বাই রো। এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে কিরকম ভাবে অঙ্ক দেয় দেখো। কোনো সময় বলে দেয় যে সমভরে মেশানো হয়েছে, কোনো সময় বলে দেয় যে সম আয়তনে মেশানো হয়েছে দুটো তরল, তাদের ঘনত্ব কত হবে, আপেক্ষিক গুরুত্ব কত হবে, এরকম প্রশ্ন এখান থেকে দেয়। তাহলে এই দুটো থেকে, এই যে দুটো আমরা ফর্মুলা লিখলাম, এখান থেকে একটা দেখো প্রবলেম দিচ্ছি বা প্রবলেম করাচ্ছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে বলেছে দুটো তরল, দুটো তরল, এখানে একটা তরল একবার, হ্যাঁ, দুটো তরলকে একবার মেশানো হয়েছে সম আয়তনে, সম আয়তনে, আরেকবার মেশানো হয়েছে সমভরে, সমভরে। যখন আমরা সম আয়তনে মিশিয়েছি তখন তার আপেক্ষিক গুরুত্ব আসছে 4। এখানে আপেক্ষিক গুরুত্ব কত, আপেক্ষিক গুরুত্ব সমান হচ্ছে 4। আর যখন সমভরে, সম আয়তনে 4, আর যখন সমভরে তখন হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব এটা কত এসছে না, এটার আপেক্ষিক গুরুত্ব এসছে 3। এখন আমাদেরকে জানতে চেয়েছে এরা যে বস্তুগুলোর, মানে যে তরল দুটোকে মিশিয়েছি সেই তরল দুটির আপেক্ষিক গুরুত্ব কত, তরল দুটির আপেক্ষিক গুরুত্ব কত। তাহলে হচ্ছে এখানে তোমার জানতে চেয়েছে তরল দুটির, তরল দুটির আপেক্ষিক গুরুত্ব কত, গুরুত্ব কত, এটি জানতে চেয়েছে। তরল দুটোর আপেক্ষিক গুরুত্ব কত। যখন সম আয়তনে মেশানো হচ্ছে তখন আপেক্ষিক গুরুত্ব, এটা কার, যখন মিশ্রণের, হ্যাঁ, এটা মিশ্রণের, মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব 4 আসছে, যখন সমভরে মেশাচ্ছি তখন আসছে কত, 3 আসছে। তো এখন দেখো আপেক্ষিক গুরুত্ব সমান, আমি এখানে কি লিখছি না, মিশ্রণের, মিশ্রণের ঘনত্ব বাই জলের ঘনত্ব, তাই তো, এটা হবে। এখন তো মিশ্রণ হয়ে গেছে, একই রকম এটাও সেম হবে। এই 4 এর বদলে এখানে লিখলাম মিশ্রণের ঘনত্ব, মিশ্রণের ঘনত্ব ডিভাইডেড বাই জলের ঘনত্ব। এটা মিশ্রণের ঘনত্ব ডিভাইডেড বাই জলের ঘনত্ব। এই 1 নাম্বার থেকে দেখো, 1 নাম্বারটা আমি ফার্স্ট কাজ করছি। 1 নাম্বার আপেক্ষিক গুরুত্ব তাহলে আমরা 4 লিখলাম, সমান জলের ঘনত্বকে ধরে নিচ্ছি আমরা রো। এখানে ধরে নাও জলের ঘনত্ব, ঘনত্ব সমান রো ধরো, আর তরল দুটির
আপেক্ষিক গুরুত্ব S1 ও S2, S1 ও S2। তাহলে দেখো মিশ্রণের ঘনত্ব কি হবে, আমরা কি মিশিয়েছি, সম আয়তনে মিশিয়েছি। তাহলে সম আয়তন যদি হয়, দুজনে যদি ধরো ভি ভি করে নিই, 2v হবে। তাহলে 2v ডিভাইডেড বাই, আচ্ছা ঘনত্ব, তো ঘনত্ব মানে m বাই v, তাহলে m ডিভাইডেড বাই v, 2v। তাহলে এখানে রো তো আসছে জলের ঘনত্ব, এখানে চলে আসছে 2v, আর এইখানে দেখো ভর আসবে। এখন ভর কি করে বার করবো আমরা, ভরের ফর্মুলা কি না, দেখো d সমান হচ্ছে m বাই v যদি হয়, তাহলে m সমান কি হবে না d ইন্টু v। ওকে, তার মানে দেখো d মানে তো ঘনত্ব, তাহলে ঘনত্ব সমান S1 ইন্টু রো, এই তো এই যে d সমান m বাই v। আর আপেক্ষিক গুরুত্বের সঙ্গে কি সম্পর্ক, আপেক্ষিক গুরুত্ব একটু আগে আমরা লিখলাম না যে তোমার আপেক্ষিক গুরুত্ব S সমান ছিল সিগমা বাই রো, তার মানে S ইন্টু রো সমান হচ্ছে সিগমা। এটা সিগমাটা কার, পদার্থের বা তরলের ঘনত্ব। তাহলে তরলের ঘনত্ব হচ্ছে কি একটা S1 রো, আর এখানে হয়ে গেল v, এটা ভর, প্লাস আর একটা বসবে একই রকম, তখন আসবে কত S2 রো ইন্টু v, v যেহেতু সম আয়তন মিশিয়েছি, তাহলে এখানে আসছে দেখো S1 রো v প্লাস S2 রো ইন্টু v, ব্যাস এটা। তাহলে 4 ইকুয়াল টু রো রো কমন নিয়ে কেটে যাবে, এখানে S1 প্লাস S2 পড়ে থাকবে আর v পড়ে থাকবে, ভিটাও আচ্ছা ভিটাকে কমন নিলে ভিটাও কেটে যাবে বাই 2, তার মানে 8 ইকুয়াল টু আসছে S1 প্লাস S2। এটাকে এক নম্বর সমীকরণ দিই, কারণ আমরা S1 S2 এর মান বার করব। হলো, এরপর দ্বিতীয় নম্বরে চলে এসো। দ্বিতীয় নম্বর কন্ডিশন দেখো, এটাকে এখানে করছি, এটা এখানে ছিল, এটা এই যে এখান থেকে সমভরের। তাহলে সমভরের যদি হয় তার ক্ষেত্রে 3 বলেছে, তাহলে 3 ইকুয়াল টু উপরে তো ভর থাকবে, তার মানে 2m ডিভাইডেড বাই মোট আয়তন। তাহলে মোট আয়তনের জায়গায় এইখানে দেখো এইখানে হয়ে যাবে v, আর এখানে চলে আসবে কত d। হ্যাঁ, তাহলে v সমান m বাই d, d মানে ঘনত্ব, তো d এর জায়গায় কি হবে S1 ইন্টু রো একটা, নেক্সটটা কি হবে S2 ইন্টু রো। তাহলে একটা v যেটা হচ্ছে সেটা হলো আয়তন m ডিভাইডেড বাই S1 রো, প্লাস নেক্সট যে তোমার তরল আছে সেটা তো সমভরে মিশিয়েছে না, তাহলে এর ভর যদি m হয় এরও ভর m হবে, কিন্তু আয়তন আলাদা হবে। এই জন্য এখানে আয়তনের জায়গায় আমরা যোগ করছি। আর আগেরটাতে কি আয়তনটা সমান ছিল, আয়তন সমান থাকতে পারে কিন্তু ভর তো আলাদা হতে পারে, এই জন্য ভরের জায়গায় এখানে বসিয়েছি। ক্লিয়ার, যখন দেখবে সম আয়তন তার মানে নিশ্চয়ই ভরগুলো আলাদা আছে, কিছু ক্ষেত্রে এক হতে পারে যদি ঘনত্ব একই হয়, কিন্তু যেহেতু আমাদেরকে দুটো তরল বলেছে তার ক্ষেত্রে অবশ্যই আলাদা আসবে। ওকে, তাহলে এখানে হচ্ছে S2 ইন্টু রো, ব্যাস। তাহলে m এর mটা দেখো কমন নিয়ে কেটে গেল, m যদি কমন নিয়ে কেটে যায় তাহলে এখানে পড়ে থাকছে এটা, ও ডিভাইডেড বাই নিচে আরেকটা রো থাকবে, এটা তো উপরের লাইনটা হলো, তাহলে একটু নিচে করে লিখি সমান চিহ্ন, এটা উপরে হলো ঘনত্বটা, হ্যাঁ বাই রো আর ইকুয়াল টু 3, তা রোটাও কেটে যাচ্ছে দেখুন কমন নিয়ে, তাহলে 3 ইকুয়াল টু পড়ে থাকছে উপরে 2 ডিভাইডেড বাই নিচে রো তো কেটে গেছে কমন নিয়ে, তাহলে m গুলো কমন নিলে m ও কেটে গেল, এই জন্য 2 রাখলাম, তাহলে 1 বাই S1 প্লাস 1 বাই S2। और এটাকে যদি একটু সিম্পলিফাই করি আমরা, 3 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই S1 প্লাস S2, উপরেটাই তুলে দিলাম S1 S2, কারণ এটা লসাগু S1 S2 হবে, সেটা উপরে উঠে গেল। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি আমরা, বা এর মান বসিয়ে দাও, S1 প্লাস S2 মানে 8, তাহলে এখানে 8 বসিয়ে 8 যদি বসাই তাহলে 3, এদিকে 2 বাই 8 S1 S2 চলে আসছে, এটা 2 বাই 4 আসছে, 4 এখানে 12 আসছে, 12 সমান হচ্ছে S1 S2, ব্যাস। এই যে দুটো সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণ পেয়েছো, ব্যাস এরপর তো তুমি S1 S2 ভ্যালু ইজি ক্যালকুলেট করতে পারবে। আগে ব্যাপারটা বুঝে কি হচ্ছে, সম আয়তন মানে ভর আলাদা হবে। ভর কেন আমাদেরকে বসাতে হচ্ছে না, মিশ্রণের ঘনত্ব বা জলের ঘনত্ব, জলের ঘনত্ব আমরা রো ধরে নিয়েছি, তো মিশ্রণের ঘনত্ব মানে কি মোট ভর বাই মোট আয়তন। তাহলে মোট ভর এটা S1 রো ভি মোট ভরের একটা, প্লাস হচ্ছে আরেকটা, তাহলে দুটোর মোট ভর হলো, ডিভাইডেড বাই 2v, যদি v v মেশাই তাহলে আয়তন কত হবে 2v হবে। এখানেও দেখো সেম, এখানে কি করেছি দ্বিতীয়টাতে সমভর যখন নিচ্ছি তাহলে উপরে হলো 2m, কারণ উপরে যখন মিশ্রণের ঘনত্ব সমান হচ্ছে কি ভর বাই আয়তন, তো আয়তনগুলো m ডিভাইডেড বাই S1 রো হবে। এই যে এখানে ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম কিভাবে আয়তন আসছে, এটা হলো এখানে ক্যালকুলেশন করলে দুটো ফর্ম আসছে। এরপর আমরা এটা যদি আমরা মুছে দিই,
এখানে সলভ করবো, দেখো S1 S2 মান বার করবো। তার মানে S1 প্লাস S2 সমান 8, বা আমরা লিখতে পারি S1 প্লাস S2 এর হোল স্কয়ার সমান 64, বা লিখতে পারি S1 মাইনাস S2 তার হোল স্কয়ার হচ্ছে তোমার প্লাস 4 S1 S2 সমান হচ্ছে 64। তাহলে S1 মাইনাস S2 তার হোল স্কয়ার সমান হয়ে গেল 64 মাইনাস এটা 4 ইন্টু S1 S2 মান কত 12 48। তাহলে 48 মানে হচ্ছে তোমার 6 8 কত দিতে 6 দিতে 16 হলো। S1 মাইনাস S2 এর হোল স্কয়ার সমান, তার মানে S1 মাইনাস S2 সমান আসছে কত 4। তাহলে S1 S2 যদি 4 আসে, আর এখানে আমাদের S1 প্লাস S2 সমান কত ছিল 8, দুটো যোগ করে দিলে কেটে গেল 2S1 সমান আসছে 12, মানে S1 সমান আসছে 6, তাহলে আরেকটা কত থাকবে S2 সমান আসবে 2। এই অ্যান্সার বেরিয়ে গেল। এটা তো পরের তো ক্যালকুলেশন, জাস্ট ওই জিনিসটা জানা ওখানে কিভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করব, আপেক্ষিক গুরুত্ব কি, তার সঙ্গে ঘনত্বের কি সম্পর্ক, কখন জলের ঘনত্ব বসাতে হয়, কখন জলের ঘনত্ব বসাতে হয় না, কখন বসাতে হয় না 4 ডিগ্রি উষ্ণতায় সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব 1 হয় 4 ডিগ্রি, তার যদি এসআই হয়ে যায় তখন কিন্তু 1000 বসাতে হবে। ক্লিয়ার? তখন কিন্তু 1000 বসাতে হবে। এগুলো গেল এই পোর্শন থেকে, এরকম টাইপের প্রশ্ন আসে, এবং যেটা জটিল টাইপের আছে সেটা একটা আমি দেখালাম। এবার বিভিন্ন হয়তো কোনো সময় বলেছে আপেক্ষিক গুরুত্ব কত হবে, বা অন্য কোনো জায়গায় আমাদের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে হতে পারে, এগুলো আছে। পরবর্তীকালে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার 3 যেটা লিখবো সেটা হচ্ছে কি চাপের পরিবর্তন। চাপের পরিবর্তন, এটা দেখো এটাও আমরা অনেক নিচু ক্লাস থেকে পড়ে আসছি চাপের পরিবর্তন। এখন মনে হয় ক্লাস 9ও দিয়েছি চাপের পরিবর্তন, চাপ কিভাবে ভেরি করে। কোনো তরল না, যেহেতু আমরা উদস্থিতিবিদ্যা পড়ছি, তাহলে তরলের ক্ষেত্রে এখানে সব ফ্লুইড, সেটা তরল হতে পারে বা গ্যাস হতে পারে। চাপের পরিবর্তন, তো চাপের পরিবর্তনের ফর্মুলাটা একবারে ইজি, পি সমান কি এইচ রো ইন্টু জি। তো এখানে মনে রাখতে হবে যে এই যে ফর্মুলাটা আমরা লিখছি এটা কেবলমাত্র কাদের ক্ষেত্রে না ফ্লুইডের ক্ষেত্রে, এবং তরলের কোনো বিন্দুতে চাপের মান, ধরো এখানে পুরো একটা তরল আছে, এটা পুরো ভর্তি তরল আছে, এখানে যে চাপগুলো, ধরো এখানে চাপ, এখানে চাপ, ধরো এখানে চাপ যদি P1 বলি, এখানে চাপ যদি P2 বলি, দুটো আলাদা হবে। কারণ কি না এইখান থেকে জলের গভীরতা কম, যখন P2 আসে জলের গভীরতা বেশি, কারণ জলের গভীরতার উপর নির্ভর করে। আর বাকি দুটো দেখো কনস্ট্যান্ট, রো তরলের ঘনত্ব বা জলের ঘনত্ব সবসময় ধ্রুবক থাকবে, অভিকর্ষীয় ত্বরণ এটা ধ্রুবক থাকবে। তাহলে কেবলমাত্র কি না উচ্চতার উপর নির্ভরশীল। এখন যদি হরাইজন্টাল বরাবর কোনো একটা রেখার উপরে অনেকগুলো বিন্দু দিয়ে আমাদেরকে বলে যে এদের চাপগুলো কত হবে না সমান হবে, এখানে চাপ, এখানে চাপ, এখানে চাপ সমান হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এখানে, যে তরলটা যেন স্থির অবস্থায় থাকে, কোনো প্রকার তাকে গতিশীল না করা হয়, বা বিকার সময় যাতে গতিশীল না করা হয়। বিকার সময় যদি আমরা গতিশীল করি তখন আমরা পরে দেখাবো তার ক্ষেত্রে আমরা পরিবর্তন হয়ে যায়, কিন্তু চাপের মান এক থাকবে না। তাহলে স্থির প্রবাহীর ক্ষেত্রে, স্থির তরল গ্যাস যেগুলো প্রবাহী, তাদের ক্ষেত্রে কি হবে, একটা হরাইজন্টাল রেখা বরাবর সমস্ত চাপ কি থাকবে সমান থাকবে বা একই থাকবে। হয়েছে? তো এই ধর্মটাকে কাজে লাগিয়ে প্রচুর ভালো ভালো আমাদের প্রবলেম হয়। হ্যাঁ, তো আমরা প্রবলেমে যদি আসি, ফার্স্টে আমরা আসি, ধরো এরকম কিছু পাত্র দিয়েছে আমাদেরকে, এই তিনটে পাত্র দেখো জলের উচ্চতা সবারই সমান, জলের উচ্চতাগুলো সবারই সমান, মানে এর উচ্চতা, এটার উচ্চতা, এইটার উচ্চতা সবগুলোরই সমান। হ্যাঁ, জলের পাত্র তিনটা, এর নিচের লেভেলগুলো সেম আছে তিনটে পাত্রে। তাহলে এর ঠিক নিচের বিন্দুতে চাপ যদি পিএ হয়, এর ঠিক নিচের বিন্দুতে চাপ যদি পিবি হয়, এর ঠিক নিচের বিন্দুতে চাপ যদি পিসি হয়, অবশ্যই হবে কি পিএ সমান হচ্ছে পিবি সমান হচ্ছে পিসি। কারণ একটা হরাইজন্টাল রেখা বরাবর সবগুলো আছে এবং হাইটগুলো সেম। দেখো এটা কত লিকুইড ভরেছে, কেমন আছে, কিছু দেখার দরকার নেই। যদি এই ধরনের ঘটনা ঘটে, মানে হাইট সেম থাকে, তাহলে এই নিচে কি প্রেসারটা সেম হবে। এরপর যদি বলে যে এ কতটা আমাদেরকে ঘাত দিচ্ছে, থ্রাস কত দিচ্ছে, ধরো এই টেবিলে এই কত চাপ দিচ্ছে, এই কত চাপ দিচ্ছে, এই কত দিচ্ছে, তখন কি হবে চাপ ইন্টু ক্ষেত্রফল গুণ হবে, সেটা হচ্ছে ঘাত বল। তখন দেখো ঘাত বল আলাদা হবে, কারণ এর ক্ষেত্রফল একটু আছে, এর ক্ষেত্রফল আলাদা আলাদা সাইজের আছে। ক্লিয়ার? তখন ক্ষেত্রফলের সঙ্গে যখন চাপ গুণ করব তখন তার উপরে ঘাত বা থ্রাস হবে। মানে কি যেখানে রাখবো আমরা সেখানে, ধরো এটা তো নিশ্চয়ই দেখাচ্ছে বেশি লিকুইড ধরে আছে, তো এই বেশি লিকুইড রাখলে ক্ষেত্রফলটা যদি বেশি থাকে ঘাত বলটাও নিচটাতে বেশি হবে, নাহলে অন্যদিকে যাবে। ধরো এই দেওয়ালে আঘাত করতে পারি, এই দেওয়ালে আঘাত করতে পারি।
এখন এখানে আর একটা প্রশ্ন পড়ে, যদি এটা তো সমান হয়ে গেল, এখন যদি এরকম বলে যে এদের প্রস্থচ্ছেদগুলো সবারই সমান, মানে এটার এ প্রস্থচ্ছেদ আছে, আর এরকম ভাবে যেটা আমরা করেছিলাম এটারও প্রস্থচ্ছেদ এ আছে, আর এভাবে যেটা করেছিলাম এটারও প্রস্থচ্ছেদ এ আছে। একটু ছোট হয়ে গেল, একটু বড় করে দিই। হ্যাঁ, এটা রেখে আছে, প্রস্থচ্ছেদ সেম। এরপর যদি আমরা সম পরিমাণে তরল ঢালি, সম পরিমাণে তরল দেওয়া হলে সম পরিমাণে তরল দিচ্ছি, সম পরিমাণে তরল দিলে ভালো করে দেখো এর ক্ষেত্রফল গুলো সবগুলো সমান। তাহলে এই নলটা দেখো ক্ষেত্রফলের রেসপেক্টে সোজা উপর দিকে আছে, মানে এর তরল কিন্তু বেশি ফিল করবে। ধরো এতটা ফিল করেছে, এতটা উঠেছে আর কি, তো এই দেখো চড়া হয়ে গেছে, তো চড়া হয়ে গেছে মানে এ কি করবে, একটু কম করবে। আচ্ছা, দুটো সেম পাত্র হয়েছে না, এই দুটো, এটাকে তাহলে একটু চেঞ্জ করে দিই, এটা এরকম আর একটু ছোট করে দিই, ক্ষেত্রফলটা সেম আর কি, এটা ক্ষেত্রফলটা। এ আবার চড়া হয়ে গেল, এ আবার কি হলো, এখান থেকে শুরু হয়ে গেল, তার মানে সবচেয়ে বেশি উঠবে এইটাই। দেখো, কারণ কি এখান থেকে সেম ক্ষেত্রফলে এটা সোজা ছিল, এ আবার চিপকে গেল, তাহলে বেশি লিকুইড উঠবে। তার মানে অ্যাকচুয়ালি এর হাইটটা সবচেয়ে বেশি হবে। এটা যদি H3 ধরি, এটা যদি H2 ধরি, এটা যদি H1 ধরি, H3 সবচেয়ে বেশি হবে, তার মানে এর প্রেসার বেশি হবে, তারপর এ হবে, তারপর অর্থাৎ H3 গ্রেটার দেন H2 গ্রেটার দেন H1 গ্রেটার দেন H2, H2 টা সবচেয়ে কম হবে। অর্থাৎ যদি আমরা বলি এটা P3 যদি বলি না, P3 চাপ বেশি হবে, তারপর হবে P1, তারপর হবে P2, ক্লিয়ার? এরকম হবে। বিভিন্ন টাইপে ঘোরাতে পারে, তখন কিন্তু তুমি দেখবে না যে তাই তো সেম আছে, সেম আয়তনে বলে দিয়েছে, হাইট কিন্তু একই হতে পারে, কারণ ক্রস সেকশনে কি আছে, কিন্তু এই যে সাইজটা চেঞ্জ আছে, হাইট গুলো ডিফারেন্স হবে, হাইট ডিফারেন্স হলে কি প্রেসার ভেরিয়েশন করে যাবে। এখানে সবচেয়ে মজার আরেকটা ধরনের প্রশ্ন পড়ে এই যে চাপের ব্যাপারটা নিয়ে। ধরো এরকম একটা আমরা যন্ত্র দেখেছি না, হাড়ি বা কোনো পাত্র আর কি, তো এই পাত্রে যদি এই বরাবর তিনটা লেভেল থাকে, ধরো এখানে একটা লেভেল 1 নাম্বার, এটা একটা 2 নাম্বার, এটা একটা 3 নাম্বার, আর একটা বলে এটা ঠিক কিন্তু মাঝে আছে, এটা পাকনামাটা মাঝে বা অন্য জায়গায়। তো ধরো ওই 3 নাম্বারের প্রেসার কি ভেরিয়েশন হবে, কোনটা বেশি হবে? দেখো জল যদি এতদূর পর্যন্ত থাকে না, এতদূর পর্যন্ত থাকে, তাহলে অ্যাকচুয়ালি দেখো জলের হাইট সবচেয়ে বেশি কার আছে না, এখান থেকে হাইট যদি দেখি এইটা, এখান থেকে হাইট যদি দেখি এটা, আর এখান থেকে এটা হাইট, তাই না? তার মানে দেখো সবচেয়ে বেশি চাপ কত হবে, P1 এ হবে, তারপর কি হবে P2 হবে, তারপর হচ্ছে কি আবার এই দুটো সমান হবে। দেখো একই রকম দেখাচ্ছে না, P2 আর P3 সমান হবে। বাট এই কনসেপ্ট নিয়ে যদি আমরা চলি তাহলে কিন্তু এখানে অ্যান্সার আসবে না। কেন? দেখো এই লাইনটা কি একটা হরাইজন্টাল লাইন, অনুভূমিক, এবং এই পাত্রটা কি কোনো জায়গায় আমরা বলেছি যে কোনো প্রেসার প্রয়োগ করছি বা এই তরলটা গতিশীল আছে? নো। তাহলে একটা অনুভূমিক রেখা বরাবর তরল যদি স্থির থাকে, সে যেমন অবস্থায় থাক তরলটা, সব জায়গায় প্রেসার সমান হবে। অর্থাৎ তোমার অ্যান্সার আসবে এটাও সমান চিহ্ন আসবে, তিনটা প্রেসারই সমান থাকবে। বা ভুল করেও এটার যে বেশি জল উঠে আছে মানে প্রেসার বেশি হবে, হবে না। এরপর হ্যাঁ, মনে হতে পারে যে এরা তো এত দূর থেকে লিকুইড আছে যদি কলাম হিসেবে, কিন্তু এখানে যদি আমরা কনসিডার করি না এই পার্টটাতে, তো তরল কি করবে, তরলতে পাত্র উপরে প্রেসার প্রয়োগ করবে না? তুমি যদি এখানে ছিদ্র করো তরল বেরোবে না, তাই তো? আচ্ছা, তরল বেরোচ্ছে মানে কি, তরল বেরোচ্ছে মানে তো নিশ্চয়ই তাকে ফোর্স দিচ্ছে ওয়ালটাকে। তো ফোর্স যদি দেয়, একে এইদিকে অপোজিট ডিরেকশনে নিউটন থার্ড ল অনুসারে দেবে, তার একটা কম্পোনেন্ট এই বরাবর আসবে, তার মানে এর হাইট থাকতে না পারে, এর হাইট নেই, বাট একটা এক্সট্রা কম্পোনেন্ট তার সঙ্গে অ্যাড হচ্ছে, ওই জন্য কি প্রেসারটা ওখানে সেম হয়ে যাচ্ছে। ওকে, প্রেসার ডিফারেন্স আর একটা কনসেপ্ট দিচ্ছি, দেখো এখানে প্রেসার যে ভেরিয়েশন হয় তার একটা জয়েন্টে পড়েছিল, 11তে পড়েছিল, ডাব্লিউবি জয়েন্ট JEE 11তে বলেছি যে দুটো নল আছে এরকম, দুটো নলের ক্রস সেকশন এরিয়াগুলো সেম, এখন এর সঙ্গে একটা সরু নল, আচ্ছা সরু কেন, মোটাই থাক না, না এরকম যোগ আছে, আর এইখানে স্টপ কক করা আছে, মানে একই ধরো সেম জল আছে, এটা বন্ধ করে দিয়ে এদিকে জল ঢালেছি, এদিকে জল ঢেলেছি, তো এই দিকের যে হাইট এটা আছে H1, আর এই দিকের যে হাইট সেটা আছে H2, এবং একটা কন্ডিশন আমাদেরকে বলে দিয়েছি যে H1 গ্রেটার দেন H2, এই জন্য এটা বড় আঁকলাম, এটা পুরোটা জল দিয়ে ভর্তি করা আছে, দুদিকে জল আছে।
এরপর বলছি যদি আমরা এইটাকে খুলে দিই, নবটা খুলে দিলাম, তাহলে কি হবে না এই ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে। তো ইকুইলিব্রিয়াম পজিশনে যদি আসে, এখন দেখো ডিফারেন্স কতটা, এখান থেকে ডট 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 তরলের ডিফারেন্স কত আছে, এটাকে আরেকটু বাড়ায় তাহলে সুবিধা হবে আমাদের। এটা তরলের উচ্চতার পার্থক্য কত না H1 মাইনাস H2, স্বাভাবিক জিনিস। এটা হচ্ছে এটা H2, এটা H1, ডিফারেন্স কত হবে H2 মাইনাস H1। এই তরলটা যদি নিচে নামে এর উঠবে, ধরো এই পর্যন্ত উঠেছে, তো এতটা উঠে গেছে, তার মানে কি দেখো এই তরলটা এখন নেই, তাহলে কতটা নামবে দেখো, আর কতটা উঠবে। যেহেতু তরল আমরা এখানে যে ধর্ম করছি তরলের সবগুলো হচ্ছে ইনকম্প্রেসিবল, তাহলে ইনকম্প্রেসিবল যতটা নামবে ততটাই উঠবে, অর্থাৎ অর্ধেকটা উঠবে। অর্থাৎ এখানে আসবে H1 বাহুতে তরল নামবে কত, হাফ, অর্ধেক হাফ H1 মাইনাস H2। একই রকম H2 বাহুতে তরল উঠবে হাফ অফ H1 মাইনাস H2। এখন ওখানে আমাদেরকে জানতে চেয়েছে যে এই যে তরলটা নামা ওঠা করবে এর জন্য অভিকর্ষ দ্বারা কত কার্য হবে, অভিকর্ষের দ্বারা কত কার্য হবে। তো অভিকর্ষের দ্বারা কার্যের ফর্মুলা আমরা জানি W সমান H রো ইন্টু জি, H রো জি। H রো জি বলছি, এবার চাপের ফর্মুলা লিখে দিলাম mgh, mg ইন্টু h, তাহলে mgh বার করলে হবে। তো এখানে কতটা তরল নামছে দেখো, এখানে যে তরল নামছে সেই তরলটা এর হাফ অংশ নামছে, এতটা তো আছে কারণ এইখান থেকে এখানে আসছে, তাহলে হাফ অংশ কার এই তরলটা নামছে এবং এই তরলটাই উঠছে। তাহলে m এর মান হবে দেখো W সমান আসবে হাফ অফ H1 মাইনাস H2, এটা হলো তোমার লেন্থ ইনটু প্রস্থচ্ছেদ ইনটু আয়তন হলো, তার সঙ্গে রো গুণ করে দাও জলের ঘনত্ব, এটা হলো, এরপর জি, এরপর এইচ। দেখো এইচ কি হবে না, এইচ হচ্ছে একটা লিকুইডের, ধরো এটা টোটাল আমাদের ডিফারেন্সটা ছিল, এইটা ডিফারেন্সটা ছিল হাফ অফ H1 মাইনাস H2 ছিল, ক্লিয়ার। তো এর ভরকেন্দ্র কোথায় ছিল, মিডিলে। এখন উপরের দিকে লিকুইডটা যদি মুছে দিই, এর ভরকেন্দ্র কোথায় এলো, এখানে। তার মানে দেখো ভরকেন্দ্র এইখানে শিফট হলো কত, 1/4 H1 মাইনাস H2, ক্লিয়ার। 1/4 আসছে, এদিক থেকে কত নামছে, এখানে এটা এখানে আছে, তো মানে এই মাঝ থেকে এখানে এসছে, বা এখানে দেখো, হ্যাঁ এখান থেকে দেখো যখন এই লিকুইডটা যখন উপরেরটা ছিল না, উপরেরটা যখন ছিল, ভালো করে তাকাও, উপরের লিকুইডটা যখন ছিল তখন ভরকেন্দ্র এখানে ছিল, এখন উপরের লিকুইডটা যখন থাকছে না তখন ভরকেন্দ্র এখানে চলে আসছে। তো এই পার্থক্যটা কত আসছে দেখো, এইটা তো 1/4, এইটা 1/4, তাহলে টোটাল কত নামছে, 1/4 হচ্ছে হাফ নামছে, তাহলে হাইটের ডিফারেন্স কত হচ্ছে, হাফ অফ H1 মাইনাস H2, ক্লিয়ার। তাহলে এখানে ইনটু হচ্ছে হাফ অফ H1 মাইনাস H2, অর্থাৎ অ্যান্সার আসছে W সমান হাফ মানে 1/4 হলো H1 মাইনাস H2 তার স্কয়ার হয়ে গেল A রো জি, রোটা আর এটা দেওয়া আছে যে ক্রস সেকশন এরিয়া হচ্ছে A, রো হচ্ছে যে লিকুইড দিয়েছে তার ঘনত্ব। এখন সবসময় মনে রাখবে এরকম টাইপের যত আমরা প্রবলেম করব, হরাইজন্টাল বরাবর একটা যদি রেখা কনসিডার করে নিই না, তাহলে ওই রেখার সাপেক্ষে যে কোনো বিন্দুতে চাপের মান নির্ণয় আমরা করে দিলেই ওখান থেকে আমরা সমস্ত অ্যান্সার কিন্তু করে নিতে পারবো। হরাইজন্টাল বরাবর একটা আমরা লাইন ধরবো এবং সেই লাইনটা যেন যে কোনো একটা লিকুইডের মধ্যে থাকে, দুটো ডিফারেন্স লিকুইড হলে হবে না। যেমন 2014 সালে মনে হয় এটা পড়েছিল আমাদের, দাঁড়া দেখাচ্ছি জয়েন্টে, কোথায় গেল, এক মিনিট, প্রশ্নটা গেল কোথায়, ওইদিকে আছে, হ্যাঁ এটা হচ্ছে যেই মেন্সে পড়েছিল, মেন্সে কত সালটা দেওয়া নেই এখানে, 2014 সম্ভবত হবে 1 নম্বর। আচ্ছা যাই হোক, এখানে সালটা দেওয়া নেই, না 2014তে পড়েছিল, তাহলে 2014তে এটা পড়েছিল এবং এটাকে এই চাপের পরিবর্তন দিয়ে কিভাবে সলভ করবো দেখো আমরা, বলেছে এরকম একটা টিউব, গোলাকার একটা টিউব, এটা
এটা একটু সরু হয়ে গেছে, এরকম গোলাকার একটা টিউব। এই গোলাকার টিউবে ঠিক এই যে কেন্দ্র, কেন্দ্র থেকে একটা যদি আমরা রেখাটা নিই এখানে, এই রেখাটার থেকে যে দুটো আছে, দুটো যে লিকুইড ঢেলেছে সেই দুটো লিকুইড আবার 90 ডিগ্রি করেছে। মানে 90 ডিগ্রি মানে কত হয় দেখো তো, কত পোর্শন হয় ভালো করে দেখো, এই পোর্শন হয় না, এরকম হবে 90। তাহলে 190 করলে কত হবে, দুটো লিকুইড যদি 90 করে এরকম আসবে। তার মানে যেখানে লিকুইড থাকবে সেটা একটা সোজা রেখা হবে। তো একটা লিকুইড ওই দিকে একটু বেশি আছে, এই জন্য এরকম রেখাটা থাকছে না, রেখাটা আছে তোমার এইভাবে, এইভাবে। তাহলে আর এখান থেকে কোনটা বলে দিয়েছে, এখান থেকে কোনটা করেছে আলফা, এই কোনটা করে দিয়েছে আলফা। আচ্ছা তাহলে এইদিকে একটা লিকুইড আছে আর এদিকে একটা, এটাকে ডট 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 আমি দিলাম, ধরো এটা আছে সামথিং আমাদের মার্কারি আছে, আর এটাকে একটা দিলাম, এটা ধরো জল আছে বা অন্য কিছু জল তেল যেটা আছে, দুটো সেপারেশন আছে। আচ্ছা এদের ঘনত্বগুলো বলে দিয়েছে D1 আর D2। উপস্থিত একটি বৃত্তাকার D1 এবং D2 তরল দুটি আছে, তরল দুটি পরস্পর মিশে না এমন প্রতিটি তরলের কেন্দ্রে 90 ডিগ্রি কোণ করেছে। তরলের বিভেদ তল সংযোগকারী উলম্ব রেখার সঙ্গে আলফা কোণ করছে। D1 D2 মান বার করো। ওকে, তাহলে D1 আর D2 মানটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে আমরা কত ঘনত্ব দেখে নিচ্ছি যে এটার ঘনত্ব হচ্ছে D1, এটা ঘনত্ব D1, আর এদিকে যেটা আছে তার ঘনত্ব ধরেছি D2। এখন ভালো করে দেখো, আমি বারবার বলছি যে যেমনই নন থাকে একটা হরাইজন্টাল আমরা রেখা কনসিডার করব তোমার একে লিকুইডের মধ্যে। তো একে লিকুইডের মধ্যে যদি আমরা হরাইজন্টাল রেখা খুঁজে বেড়াতে চাই, তাহলে দেখো এখান থেকে ধরো এই পয়েন্টের থেকে, এই পয়েন্ট থেকে একটা রেখা আমরা এরকম ভাবে টানতে পারি এইভাবে, বা আলফা কোণটাকে আর একটু বেশি করি, তাছাড়াও এই রেখাটা ঠিক বুঝতে পারবো না। হ্যাঁ, এই আলফা কোণটা একটু বেশি করি, বেশি তুলি, নাহলে ওটা ঠিক রেখাটা বোঝা যাবে না। হ্যাঁ, এটা এটা এইখানে আলফা করে দিবে, তাহলে নাহলে পিকচারটা কাছাকাছি হয়ে যাবে, তো ওটা একটু বাড়বে, যাই হোক। হ্যাঁ, এটা একটু নামবে, কিন্তু ওটা ইয়ে করছি না, ওটা আর কাটছি না। ধরে নাও যে এই দুটো লাল দিয়ে দিলাম, এটা হচ্ছে তোমার কালো। দেখো এরপর আমরা এখান থেকে হরাইজন্টাল ধরে এরকম একটা সাফিক্সে আমরা পয়েন্ট নিলাম, এখান থেকে পয়েন্ট নিয়ে এই দেখো, তাহলে এখানে যদি আমরা ধরে নিই যে এখানে চাপ P1 আছে আর এই জায়গাতে চাপ আছে কত P2, আর একটু নিচে আসতে যাই হোক, আমি একটু বোঝার জন্য এটা আনলাম, চাপ P2। তাহলে আমরা যদি P1 আর P2 চাপ বার করি, দুটো চাপ সমান হবে। এখন P1 আর P2 চাপ কি করে বার করবো, দেখো এই কোণটা আমাদেরকে বলে দিয়েছে তোমার এই কোণ আলফা। তো এখানে যদি সোজা একটা আমরা রেখা এদিকে টানি, তাহলে এর সঙ্গে আরেকটা দেখো সোজা এখানে এর সঙ্গে রেখা টানি, তাহলে এই কোণটা যদি আলফা হয়, অবভিয়াসলি আমাদের এই দিকের কোণটা কি হবে, আলফা হবে, তাই না? কারণ এটা দেখো 90 আছে, এটা 90, আবার এই যে এদিকের কোণটা এটা আছে তোমার আলফা, এই পুরো কোণটা 90, তার মানে এটাও আসবে কত, আলফা আসবে। আচ্ছা এটা যদি আলফা হয়, আর একটা 90 কোণটা বার করব, এটা আলফা কোণ করেছে। হ্যাঁ দেখো এই লিকুইডটা 90 করেছে, তাহলে এটা 90 ডিগ্রি, পুরোটা 90 ডিগ্রি। আচ্ছা এটা যদি 90 ডিগ্রি হয়, নিচেরটা 90 করলাম, এটা যদি 90 ডিগ্রি হয়, আবার এই লিকুইডটা 90 করেছে, এটার সঙ্গে ডট ডট করে একটু বাড়িয়ে দিই, এখানে করে দিই, হ্যাঁ এটা করে দিলাম, হয়েছে। আবার এই দুটো রেখা দেখো, এইটা আবার 90 ডিগ্রি, ভালো করে দেখো, এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90, তার মধ্যে এই কোণটা আলফা প্লাস আছে, আবার এই মাঝের কোণটা দুটো সমান পড়ে যাচ্ছে, এটা দুজনের কাছে আছে, তার মানে নিশ্চয়ই এই কোণটাও আলফা হতে হবে, ক্লিয়ার? তার মাঝের কোণটা দুটো নিয়ে, একটা হচ্ছে মাঝের কোণ প্লাস আলফা সমান 90, মানে মাঝের কোণটা যদি আমরা ধরো x ধরে নিই, এটা জাস্ট আমি দেখাচ্ছি যে x প্লাস আলফা সমান 90। আবার একবার বলছি যে y প্লাস x সমান হচ্ছে 90, তার মানে কি হলো, দুটো সমান হবে, অর্থাৎ x প্লাস আলফা সমান হচ্ছে y প্লাস x। তো দুটো যদি সমান হতে হয়, তার মানে x এর যদি ক্যান্সেল হয়ে যায়, y এর মান আলফা আসছে না, তার মানে এটা উপরেরটা যদি y ধরি তাহলে সেটা আলফা হবে। ওকে, আরেকটা আমাদেরকে বার করতে হবে, আর রেডিয়াসটা দেওয়া আছে মনে হয়, আর দেওয়া আছে,
তাই না? না কত বলেছে? রেডিয়াস কিছু বলেনি, যা খুশি ধরে নিতে পারি আমরা, স্মল আরই ধরি। আচ্ছা, এই টিউবটা বোঝার জন্য আমরা বড় এঁকেছি কিন্তু সরু হয়, এই জন্য তার মানে একবারে মিডিল পর্যন্ত আমরা ধরে নেবো যে ওর রেডিয়াস হচ্ছে আর। তাহলে দেখো আচ্ছা, এইখানে আবার চলে এসো, এই কোণটা এদিক থেকে এটা হচ্ছে তোমার আলফা আছে, হ্যাঁ ওকে। আচ্ছা, এইটাকে বার করি, তাহলে এই দূরত্বটা কত আসছে দেখো তো এখান থেকে, এই হাইটটা, না এই হাইটটা আসছে, এটা হচ্ছে আর, আমরা আর ধরে নিচ্ছি এই পর্যন্ত, কারণ এটা সোজা এখন আর হবে, কাছাকাছি আসবে, ঠিক আছে। তো আমরা যেহেতু বড় করে এঁকেছি না, এই জন্য ডিফারেন্সটা আমাদের বেশি আসছে। তাহলে এটা হবে তোমার লম্ব, এটা হবে ভূমি, ভূমি হচ্ছে আর। তাহলে আমাদের লম্ব দরকার, তাহলে লম্ব হচ্ছে, লম্বটা এখানে আসছে স্মল আর, লম্ব বাই ভূমি মানে হচ্ছে সাইন অফ থিটা, মানে সাইন অফ। আবার এটাকে যদি ডট ডট করে আমরা বাড়িয়ে দিই দিকে, বা ওটাকে না বাড়িয়ে ওটা থাক, এটা থাক, এইটাকে বাড়িয়ে দিলাম ডট ডট করে এখানে, এই গ্যাপটা কতটা আসছে দেখো, এই গ্যাপটা, না এই গ্যাপটা আছে এইখান থেকে এটা, এইটা হবে আর আমাদের স্মল আর, তো এই কোণটা আলফা, এই এই যে বাহুটা, এইটুকু বাহুটা হচ্ছে তোমার ধরে নিচ্ছি যে এটা, তাহলে এটা হলো ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে আর কস অফ আলফা। ওকে, কত আসছে? আর কস অফ আলফা চলে আসছে। আবার এই যে দেখো, এই এই ডিসটেন্সটা এখান থেকে এটা, মানে এই যে এইটুকুটা এখান থেকে এটা, তাহলে এটা তো আলফা, এটা যদি আলফা হয় এটা লম্ব হলো, আর এটা তো আর হবে, তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে আর সাইন অফ আলফা, লম্বের মান বার করলো। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে আর সাইন আলফা, আবার এই পুরো বড়টা হচ্ছে আর কস আলফা, তার মানে এই ছোট ডিসটেন্সটা কত দেখো, এখান থেকে আমি এইটা করলাম, এইটুকু ডিসটেন্সটা কত দেখো, এটা, এই ডিসটেন্সটা হচ্ছে বড়টা মানে আর কস আলফা মাইনাস আর সাইন আলফা, ক্লিয়ার? এই ডিসটেন্সটা হলো এই ছোট ডিসটেন্সটা। আবার এদিকে চলে আসো, লিকুইডটা এত দূর উঠে গেছে, এটা তো আর সাইন আলফা আর কস আলফা যোগ, তাহলে টোটাল এখানে যে হাইট ডিফারেন্স এইটা যোগ করলে আসছে আর সাইন কস আলফা প্লাস আর, ও সব বড় হয়ে যাচ্ছে, আর কস আলফা প্লাস আর সাইন আলফা, হলো ওই দুটো আছে। তার মানে এরপর দেখো P2 এর ভ্যালু কত হবে, P2 সমান আসবে h মানে এটা, আর কমন নিয়ে নিলাম, cos আলফা প্লাস সাইন অফ আলফা, রো এর ঘনত্ব কত ধরেছিলাম, d2 ইনটু g, d2 ইনটু g। P1 এর মান কত হবে দেখো, P1 মানে এইটুকুটা কিন্তু, কারণ কি এখানে দেখো এই বিন্দুতে যখন আমরা বার করছি তখন এই দিকে লিকুইড ধরছি, যখন এই বিন্দুতে বার করছি তখন এইটুকু লিকুইডটা ধরছি, এখানে যে লিকুইড আছে, তো এই লিকুইডের হাইট কত হলো, আর কমন নিলে cos আলফা মাইনাস সাইন অফ আলফা ইনটু ডেনসিটি হচ্ছে d1 ইনটু g। তো দুটো তো সমান হবে বললাম, হরাইজন্টাল বরাবর লাইনে স্থির কারেন্ট, তারকে ঘোরাচ্ছে না স্টারিং এর মতো। তার মানে P1 সমান যদি P2 হয় আর g কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে cos আলফা মাইনাস সাইন অফ আলফা d1, এদিকে চলে আসবে cos অফ আলফা প্লাস হচ্ছে সাইন অফ আলফা ইনটু d2, ব্যাস। d1 বাই d2 বার করতে বলেছে, তার মানে d1 বাই d2 কত আসবে, d1 বাই d2 সমান cos অফ আলফা প্লাস সাইন অফ আলফা ডিভাইডেড বাই cos অফ আলফা মাইনাস সাইন অফ আলফা, ব্যাস এটা অ্যান্সার। এরপর তুমি যদি সাইন cos দিয়ে কিছু ডিভাইডেড করো, যদি cos দিয়ে ডিভাইডেড করো এটা কেটে যাবে, এটা সাইন বাই cos মানে tan আসবে, আর এরকম হবে, এটাও লিখতে পারো, এটা অপশন মনে এটাই ছিল, এটাই আছে মনে হয়। cos দিয়ে বোথ সাইড ডিভাইডেড করলে তাহলে এটা 1 প্লাস tan আসছে, আর এটা আসছে 1 মাইনাস tan অফ আলফা, এই অ্যান্সার আসছে d1 বাই d2 রেশিও। তো অনুভূমিক বরাবর যে কোনো একটা লাইন কনসিডার করব, তো দুটো জায়গায় প্রেসার যে ডিফারেন্স, দুটো কেন যত খুশি পাওয়া যায়, তো আমরা তো এই পয়েন্ট আর এই পয়েন্ট পেয়েছি, তার মাঝে তো উপরে উঠে গেছে, ওই জন্য ওই পয়েন্ট নিলাম, যদি এই বরাবর নিতাম কিন্তু সেম লিকুইড বলেছি, হ্যাঁ মানে লাল নিলে লালে, কালো নিলে কালো, যে কোনো লিকুইডের একটা হরাইজন্টাল লেভেল বরাবর তোমাকে নিতে হবে লাইনটা।